বিবাহের প্রথম রজনীতে প্রথমবারের মতো মেয়েলি সমস্যা দেখা দেয় তের। সবেমাত্র 14 বছর শেষ হয়েছে তার। সে জানে এর নাম পিরিয়ড। তার মা তাকে বলেছিল এ ব্যাপারে। ক্ষণে ক্ষণে তার মাকে তে প্রশ্ন করত এ নিয়ে। তার মা কত চিন্তা করতো এই বিষয়টা নিয়ে। কে জানতো বিয়ের রাতেই তার মেয়ে সাবালিকা হয়ে উঠবে। নতুন বধূর বেশে বিছানায় চেপে বসে আছে তে। বুকের ভেতর ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। ভয় দেহখানা প্রচণ্ড কাঁপছে। কি হবে, কি করবে, এমন ভাবনায় তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন সময় দরজায় হাসি রসিকতার আওয়াজ ভেসে আসলো। দরজার সামনে গেট পেতে জাঙ্কুকে আটকে রেখেছে তার বোন ভাবিগণ। তাদের দাবি হাজার খানিক টাকা দিলেই তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে। প্রস্তাব শুনতেই তৎক্ষণাৎ না করে দিল জাঙ্কুক। নিজের রুমে যেতে আবার কিসের টাকা তার, এমন যুক্তি সে তাদের বোঝাচ্ছে। এ নিয়ে মিনিট খানেক থেকে তর্ক বিতর্ক চলছে তাদের মধ্যে। জাঙ্কুকের একমাত্র বোন রোজ ন্যাকা কান্নার সুরে বলে, দা ভাই তুমি এমন কে বলো তো? বিলেত থেকে এত এত টাকা নিয়ে আসলা, আমাগরে মাত্র কয়টা টাকা দিতে তোমার হাত কাঁপতাছে? বিলেতে তো আর আমার চাঁদখানা মুখ দেখে টাকা দেয় না, বুঝলি পাগলি। রোজ মুখ ফুলিয়ে বলল, আচ্ছা বেশ, 100-5 টাকা দিলেই হবে। জাঙ্কুক বোনের অমন মুখ দেখে আর কথা বাড়ালো না। পকেট থেকে চকচকে 100 টাকার নোট 5খানা বের করে দিল রোজের হাতে। টাকা পেতেই দরজা থেকে সরে গেল রোজ। সুযোগ বুঝেই জাঙ্কুক রুমে ঢুকে পড়ল। ছিটকিনিটা লাগিয়ে দিল। হবু বরের উপস্থিতি রুমে বুঝতেই হিম শীতল হাওয়া বয়ে গেল তের শরীরে। তার দেহখানা আগের চেয়ে দ্বিগুণ গতিতে কাঁপছে। ভয় আর অস্বস্তিতে নয়নমণিতে পানির ঢেউ খেলে গেল। বেনারসির ভারে সে নুয়ে পড়েছে। মাথার উপরের ঘোমটাখানা ঠোঁট বরাবর দিয়ে বিছানায় বসিয়ে রাখা হয়েছে তাকে। জাঙ্কুক ছোট ছোট কদম ফেলে বিছানায় বসল। চাপা উত্তেজনা নিয়ে সে তার নববিবাহিত বইয়ের মুখের ঘোমটাখানাটা তুলে ধরল আর দেখল, এ কি, বইয়ের চোখে এত পানি! সে তো ভেবেছিল লজ্জারাঙা একখানা পূর্ণিমার আলোর মতো মুখ দেখতে পাবে। এ তো হলো উল্টো কাণ্ড। নববধূর উজ্জ্বল জলমলে মুখ না দেখতে পেয়ে মলিনতা দেখা দিল জাঙ্কুকের মুখে। তে দ্বিগুণ ভয় পেয়ে গেল। সে তাকায়নি, চোখ বন্ধ করে আছে। মামি তাকে বুড়া টাকলা ব্যাটার সাথে বিয়ে দিয়েছে, এই কথা সে বিয়ের আগে একমাত্র মামাতো বোনের কল্যাণে জেনে গেছে। যা তের মনে এক ঘৃণার জন্ম দিয়েছে, তাই সে তাকাতে চায় না ওই মুখের দিকে। বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে একমাত্র মামার বাসাতেই মাথা গোজানোর ঠাঁই হয় তার। মামা মামি প্রথম প্রথম সহানুভূতি দেখালেও ধীরে ধীরে তাদের আসল রূপ বের হয়ে আসে। তার মামি তাকে জোর করে এরকম একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিল। আজ তার মামাতো বোনকে নতুন ক্লাসে ভর্তি করিয়েছে তার মামা, আর এদিকে আজই তাকে বিয়ে দিয়ে দিয়েছে। পড়ালেখার জন্য তের অনেক স্বপ্ন ছিল, যা পলকেই ধূলিসাৎ হয়ে গেল। হঠাৎ করে তেকে কেউ বলে উঠল, পেটে হাত দিয়ে চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছ, অর্থাৎ তোমার পেট ব্যথা করছে, তাই না? বাঁশির মধুমাখা সুরের আওয়াজ পেয়ে বিস্মিত হয়ে যায় তে। সে মনে মনে ভাবে, টাকলা ব্যাটার আওয়াজ তো চিকন শোনাচ্ছে কিভাবে? ব্যাটার কণ্ঠ তো ভাঙা ভাঙা মোটা মোটা শোনানোর কথা। কাহিনী কি? কথাটা ভেবে না শেষ করতেই চোখ খুলে ফেললতে। কিন্তু আফসোস, মুখের উপর বেনারসি লম্বা ঘোমটার কারণে সামনের ব্যক্তিটাকে দেখা নসিবে জুটল না তার। ঘোমটার আড়ালেই মাথা নাড়ালো সে। জাঙ্কুক ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তার মনে অন্য ধারণা ছিল। জাঙ্কুক তখন ভাবলো, যাক, তাহলে পেট ব্যথা বলে কান্না করছে, নিশ্চয়ই আজে বাজে কিছু খেয়েছে মেয়েটা। জাঙ্কুক তখন থেকে প্রশ্ন করলো, তোমাকে কি ওরা উল্টাপাল্টা কিছু খাইয়েছিল? প্রশ্নের বিপরীতে বোকা বোকা চাহনিতে তাকাইতে, কি বলছে বুড়ো ব্যাটা, কে তাকে কি খাওয়িয়েছে? সে ঘুমটার ভেতর থেকে মিনমিন গলায় প্রশ্ন করলো, কারা? জাঙ্কুক তখন উত্তর দিল, তোমার মামা মামি। তে জবাব দিল না। মামা মামি তো খাবারই দেয়নি তাকে, আবার উল্টাপাল্টা খাবার। তার ভেতর প্রচণ্ড লজ্জার সংকোচ কাজ করছে।
হঠাৎ পেটের ব্যথা তীব্র আকার ধারণ করতে লাগলো তের। তে দাঁত চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। সফল হতে না পেরে হালকা শব্দ করে কান্না করে দিল। জাঙ্কুক ভরকে যায় তের এমন কাণ্ডে। জাঙ্কুক কোনো উপায় না পেয়ে সে তার বোন রোজকে ডেকে নিয়ে আসলো। রোজ তখন তার ভাই জাঙ্কুককে বলল, কি হয়েছে দা ভাই? জাঙ্কুক তখন রোজকে বলল, তোর ভাবির কি হয়েছে একটু দেখ তো, সে আমাকে কিছুই বলছে না। এই কথা বলে জাঙ্কুক দরজা টেনে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর রোজ ভরাক্রান্ত মুখ নিয়ে ফিরে এলো আর জাঙ্কুককে বলল, দা ভাই। হ্যাঁ কিরে, কি হয়েছে, কিছু বলেছে তোকে? রোজ আমতা আমতা করতে লাগলো। কথাটা সে কিভাবে বলবে ভেবেই পাচ্ছে না। জাঙ্কুক তার বোনকে চুপ করে থাকতে দেখে বলল, রোজ কি হয়েছে বল, বড় কোনো অসুখ নাকি, ডাক্তার নিয়ে আসা লাগবে? রোজ তখন বলল, না না ডাক্তার লাগবে না, আসলে আসলে কি বল, ভাবির ওইসব দিন চলছে, বুঝেছ তো? জাঙ্কুকের অশান্ত মন হঠাৎ থমকে যায়, কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায় আর বলে, ও। এই কথা বলে জাঙ্কুক চলে যেতে চাইল। রোজ বলে উঠল, ভাই। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবি? রোজ মাথা নিচু করে বলল, ভাই, ভাবির এটাই প্রথম পিরিয়ড। জাঙ্কুক হঠাৎ চেঁচিয়ে বলল, কি? রোজ মাথা নাড়িয়ে চলে যায় আর জাঙ্কুক নির্বাক হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। বিড় করে বলতে লাগলো, ও আল্লাহ, এত ছোট মেয়ে, মামার সাথে বিয়ে হলে কি যে হতো। জোর করে হলেও এই ছোট মেয়েটার সাথে ঠিকই শারীরিক সম্পর্ক করত। শুক্রিয়া আল্লাহর। কয়েক সেকেন্ড দরজার বাইরে থম মেরে দাঁড়িয়ে রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল জাঙ্কুক। তের বুক ধুক ধুক করছে। জাঙ্কুক ধীর পায়ে তের দিকে এগোতে লাগলো। তে নিজেকে ভালো মতো কাঁথার ভেতর মুড়িয়ে শুয়ে রইল। ভীষণ লজ্জা করছে তার। এই প্রথম সে তার মায়ের সাথে না, অন্য কারো সাথে ঘুমাবে, সেও আবার পুরুষ মানুষ। তার উপর আবার নতুন আরেকটা সমস্যা উড়ে এসে জুড়ে বসেছে। আজকে এটা হতে হলো। এতদিন যে এত কিছু করলো তার মা, তখন কেন হলো না? এখন এই পরপুরুষের সামনে কত লজ্জা পেতে হবে। ভয় আর লজ্জায় তাকাতেই পারছে না তে। না জানি বুড়া বেটাটা কি করে বসে তার সাথে। জাঙ্কুক ভ্রু কুচকে তাকিয়ে আছে তের দিকে আর ভাবছে, এই মেয়ে এত পেঁচিয়ে আছে কেন? তাকে দেখে কি লজ্জা পাচ্ছে? কই, মামা যখন বিয়ে করতে গিয়েছিল তখন তো মেয়েটা একদম লালে লাল সেজে বসেছিল। জাঙ্কুক নিঃশব্দ পায়ে হেঁটে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। তে তখনও নিজেকে মুড়াতে ব্যস্ত। জাঙ্কুক খুব খুব করে কাশি দিল তের মনোযোগ আকর্ষণ করার জন্য, কিন্তু তের কোনো হেলদোল নেই। বিয়ের পর থেকে একবারও জাঙ্কুকের দিকে তাকায়নি তে। জাঙ্কুক তখন ভাবলো, আমি কি খুব কালো নাকি? আমাকে তো সবাই বলে দুধের মতো সাদা গায়ের রং আমার। মেয়েরা তো আমাকে দেখলে পলকই ফেলে না। তাহলে এই মেয়ে তাকাচ্ছে না কেন আমার দিকে? জাঙ্কুক রেগে গেল, জিদ দেখিয়ে দুম করে বিছানায় শুয়ে পড়ল। এদিকে তে ভাবতে লাগলো, বুড়ো বেটা নিজের পাশে শুয়েছে বলে তের আরও ভয় পেয়ে গেল। এদিকে পেট ব্যথা, আরেকদিকে এই অচেনা ব্যক্তির ভয়। তে শান্তি স্বস্তি কোনোটাই পাচ্ছে না। হুট করে সে মুখের উপর হাত দিয়ে চেপে কান্না করতে লাগলো, যাতে এই লোকের কানে আওয়াজ না যায়। শুধুমাত্র মায়ের জন্য এই বিয়ে করেছে তে, না হলে কবে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিত। তের মায়ের খুব বড় অসুখ। ডাক্তার বলেছে চিকিৎসা না করালে তার মা বাঁচবে না। এর জন্য অনেক টাকা লাগবে, আর সেই টাকার জন্যই তে এই বুড়া লোককে বিয়ে করতে রাজি হয়েছে। মামি তো তাকে বলেছিল এই লোককে বিয়ে করলে তার মা বেঁচে যাবে। কথাটা ভাবতেই তের কান্নার বেগটা স্রোতের মতো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল তের। কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল জাঙ্কুক। পাশ থেকে হেঁচকির আওয়াজ পেয়ে ধরপড়িয়ে উঠে বসলো। তার বুঝতে সময় লাগলো না যে তে কান্না করছে। মনে মনে ধারণা করলো হয়তো পেট ব্যথা করছে, তাই কান্না করছে। জাঙ্কুক থেকে দুইবার করে এই এই বলে ডাকলো। আসলে সে তেকে কি বলে ডাকবে ভেবেই পাচ্ছে না। জাঙ্কুকের আওয়াজ শুনে তে ভয় পেয়ে গেল। সে জোরে মুখ চেপে ধরলো যাতে আওয়াজ না হয়। জাঙ্কুক তখন তেকে বলল, এই যে শুনছেন? তে তখন ভয় ভয় বলল, জি জি জি।
জাঙ্কুক গম্ভীর গলায় বলে উঠল, উঠে বসুন। তে নড়ল না। তাই জাঙ্কুক রাগী গলায় বলল, তোমাকে বলছি না উঠে বসতে। ধমক শুনে ভয় পেয়ে ঝড়ের বেগে উঠে বসে পড়ল তে। জাঙ্কুক আর তার দিকে তাকালো না, সোজা উঠে গিয়ে সিন্দুকের উপরে রাখা বাক্স থেকে ব্যথার ওষুধ আর এক গ্লাস পানি নিয়ে তের সামনে এসে দাঁড়ালো। তে বসে বসে কাঁপছে, সে জাঙ্কুকের দিকে ভয়ে তাকাচ্ছে না। জাঙ্কুক তাকে প্রশ্ন করলো, কিছু খেয়েছিলে তুমি? তে ভয়ে মাথা নাড়িয়ে বলল, না। জাঙ্কুক দাঁত চেপে বলল, খুব ভালো, খুব ভালো। তে অবাক হলো, এই বুড়ো লোকটা কি বলে, না খেলে নাকি ভালো। লোকটার দিকে তাকানোর ইচ্ছে করলো তার, তাকাবে কি তাকাবে না তা নিয়ে সংশয় আছে তেকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে দুম করে গ্লাসটা পাশের ছোট টুলের উপর রেখে হন হন করে বেরিয়ে গেল জাঙ্কুক। তে চমকে উঠে দরজার দিকে তাকালো, ততক্ষণে জাঙ্কুক বেরিয়ে গেছে। কিছুক্ষণ বাদে এক প্লেট খাবার নিয়ে রুমে আসলো জাঙ্কুক। টুলের উপর প্লেটটা রেখে বের হয়ে চলে আসে। এর মধ্যে তেকে বলে এসেছে খাবারটা যেন তে খেয়ে নেয়, এরপর ওষুধ খেতে হবে তার। তে নিচের দিকে তাকে মাথা নাড়ালো। এত কিছুর মধ্যে সে একবারও জাঙ্কুকের মুখের দিকে তাকালো না। বাইরে শো শো করে বাতাস বইছে। জাঙ্কুক এরই মধ্যে রাস্তায় হেঁটে চলেছে আপন মনে। মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। বিয়েটা তো করে নিল সে, কিন্তু এর গতি কি হবে, কত দূর ঠেকবে এই সম্পর্ক? তে তো বাচ্চা একটা মেয়ে, ওর তো এখনো কোনো কাণ্ড জ্ঞানই হয়নি, কিভাবে সামলাবে ও সংসার? আর চাচি তো ওকে কিছুতেই মেনে নিবে না। আজকে যা হয়েছে তারপর তো কখনোই না। এমন নানা দুশ্চিন্তা মাথায় ভর করেছে জাঙ্কুকের। এসব ভেবে তার দুশ্চিন্তা যেন কমছেই না, বরং আরও বাড়ছে। জাঙ্কুক থাকে তার একমাত্র চাচা চাচির সাথে। ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ার পর নানুর বাড়ির লোকজন তার মাকে নিয়ে আবারও বিয়ে দিয়ে দেয়। তারপর ছোট্ট বোনটাকে নিয়ে ঠাঁই হয় তার একমাত্র চাচা চাচির ঘরে। হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। জাঙ্কুক দৌড়ে ঘরে পৌঁছার আগে খানিকটা ভিজে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নিজের কক্ষের কাছে পৌঁছাতেই গঙ্গানির আওয়াজ পেল জাঙ্কুক। ভেতরে মানুষটার কথা মনে পড়তেই মুখ দিয়ে বের হলো, ও শিট! দ্রুত দরজা খুলে প্রবেশ করতে দেখলেও খাটের এক পাশে মেঝের উপর গুটিসুটি মেরে বসে আছে তে। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে তার ভয়ার্থ চেহারা জাঙ্কুকের চোখের সামনে জল জল করে জ্বলে উঠল। রুমের জানালাগুলো খোলা, বাতাসের সাথে সাথে বৃষ্টির ফোঁটাও রুমে এসে পড়ছে। তের কাঁপাকাঁপি দেখে বুঝে গেল যে মেয়েটার ঝড় বৃষ্টি ভয় পায়। জাঙ্কুক দ্রুত দরজা লাগিয়ে তের দিকে এগিয়ে গেল। তের চেহারা দেখে জাঙ্কুকের তার প্রতি বড্ড মায়া হতে লাগলো। সে বুঝতে পারছে না এ কেমন টান অনুভব করছে সে। এর আগে কখনো এমন অনুভূতি হয়নি তার। জাঙ্কুক শীতল সুরে ডাক দিল, তে। তে যেন আরো ভয় পেয়ে গেল তার আওয়াজ শুনে। তে পেছনের দিকে ঘেঁষে ধীরে ধীরে দাঁড়াতে লাগলো। সামনের অবয়বকে তার অশরীরই মনে হচ্ছে। জাঙ্কুক চুম্বকের মতো তের দিকে এগিয়ে আসছে। তাদের মধ্যকার দূরত্ব 1 ইঞ্চিরও কম। জাঙ্কুকের শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হতে লাগলো। আচমকা আকাশে বেশ জোরে বজ্রপাত হলো। বিকট আওয়াজ শুনে ভয় পেয়ে হুট করে জাঙ্কুককে জড়িয়ে ধরল তে। থরথর করে কাঁপছে সে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে নাকি জাঙ্কুকের দেহে, তে বুঝে উঠতে পারল না। তের স্পর্শ কারেন্টের শকের মতো লাগলো জাঙ্কুকের নিকট। এত ঠান্ডা তাপমাত্রার মাঝেও সে ঘামতে লাগলো। বুকের বাম পাশে 2 ফুসফুসের মাঝে অবস্থিত ত্রিকোণাকার ফাঁপা অঙ্গটি অস্বাভাবিকভাবে চলাচল করছে জাঙ্কুকের। সে কোনো রকমই নিজেকে সামলাতে পারছে না। কোনো কিছু না ভেবে এসে তেকে হালকাভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ব্যাপারটায় তে ব্যাপক লজ্জা পেল। সে চোখ তুলে তাকাতে পারছে না সামনের দিকে, আর ভাবছে, ইস, লোকটা তাকে কি ভাববে, নিশ্চয়ই তাকে নির্লজ্জ বলছে। মনে মনে নিজেই নিজেকে গালি দিয়ে বলল, তে রে, তুই কি করে বসলি এটা? জাঙ্কুক তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। মনে মনে ভাবছে, তের কাঁপুনি রোগ এসে কি তাকে ধরলো নাকি? তা না হলে এমন কাঁপছে কেন সে? ইতিমধ্যে ঝড় আর বজ্রপাত থেমে গিয়ে তুমুল আকারে বৃষ্টিপাত শুরু হয়েছে।
চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, শুধুমাত্র দুজন দুজনাকে অনুভব করছে। তে বিছানার একপাশে শুয়ে পড়ল, কাঁথাটা ভালো করে নিজের গায়ে দিয়ে দিল। জাঙ্কুকও কিছুক্ষণ পর গিয়ে অপর পাশে শুয়ে পড়ল। পরিবেশটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাওয়ায় জাঙ্কুকের বেশ শীত শীত করছিল, তাই সে কোনো কিছু না ভেবে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল 6টা পেরিয়ে 7টা বেজে গেল। তে এখনো ঘুমিয়ে আছে, ওঠার কোনো নামই নেই তার। হঠাৎ জিন হুঙ্কার দিয়ে বলে উঠল, রোজ। রোজ তখন ভয়ে ভয়ে বলল, জি 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 আম্মা। তোমার গুণধর ভাই কি ঘুম থেকে উঠবো না? এত বড় কাণ্ড ঘটিয়ে শান্তিতে ঘুমোচ্ছে কেমনে? রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ভাইকে নিয়ে তার খুব ভয় হচ্ছে। কাল তার ভাই যা কাণ্ড ঘটিয়েছে, না জানি তার পরিণতি কি হবে। রোজ জিনকে উদ্দেশ্য করে বলল, আমি ডাইকা নিয়ে আসতেছি ওদের। জিন জবাব দিল না, সে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে খাবার প্লেটের দিকে। এই চাহনি দেখে রোজ তাড়াহুড়ো করে ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো। গঙ্গানির আওয়াজ কানে আসতেই ঘুম ভেঙে গেল তের। প্রথমে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল, পরক্ষণে মনে পড়ে গেল তার স্বামীর কথা। জাঙ্কুক উল্টা বেঁকে শুয়ে আছে, পুরো শরীর গরম হয়ে আছে তার। জাঙ্কুক নড়তেই তার হাত জাঙ্কুকের দেহে লেগে যায়। হাত লাগতেই তীর ছিটকে সরে গেল। জাঙ্কুকের শরীর আগুনের মতো গরম হয়ে আছে। মুহূর্তেই তীর ঘুম উড়ে গেল। সে উঠে বিছানায় বসতেই দেখল জাঙ্কুককে। তৎক্ষণাৎ সে বিস্মিত হয়ে গেল। এই কাকে দেখছে সে? কে এই লোক? তে কিছু না বুঝে আ আ বলে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার শুনে ধরপড়ে উঠে বসলো জাঙ্কুক। জাঙ্কুক তখন বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে কি তোমার? বলে গোল গোল চোখে তের দিকে তাকালো জাঙ্কুক। তার ঘুমের ভাগটা এখনো কাটেনি। তে হা করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে আর ভাবছে, এটা তো ছেলে নয়, এটা তো রাজপুত্র। কি অপরূপ চেহারা। তে দৃষ্টি জাঙ্কুকের চোখের উপর। তে ভাবলো, এ কেমন চোখ, দেখতে একদম আকাশের মতো। তের দেখা সকল মানুষের চোখ কেমন কুচকুচে কালো, এমনকি তের নিজের চোখও কালো। তাহলে এই ব্যক্তির চোখ এই কালার কেন? তে মনে মনে জাঙ্কুককে তার কল্পনা ধরে নিল। নিশ্চয় একটু পর লোকটা গায়েব হয়ে গিয়ে বুড়িওয়ালা মোটা বুড়ো লোক বসে থাকবে। তেকে এক ধ্যানে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক তাকে ঝাঁকিয়ে বলতে লাগলো, এই বলো কি হয়েছে, চিৎকার দিয়েছো কেন তুমি? চোখ কষলে সামনে তাকিয়ে একই ব্যক্তিকে দেখতে পেয়ে তে নিশ্চিত হলো এ তার কোনো কল্পনা নয়। সে হাত বাড়িয়ে জাঙ্কুকের মুখের উপর হাত রাখলো। জাঙ্কুক বোকা হয়ে তের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই মেয়ে করছে কি। তে ছুঁয়ে দেখে পূর্ণ বিশ্বাস করলো যে জাঙ্কুক সত্যিকার অর্থে তার সামনে বসে আছে। হাতটা গুটিয়ে নিয়ে চোখগুলো বড় করে উৎফুল্ল হয়ে তে বলল, ও মা, আপনি কি সুন্দর। তের এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল জাঙ্কুক। হঠাৎ তের মাথায় আসলেও এখানে তো তার স্বামীর থাকার কথা, এই অচেনা লোক কি করছে? জাঙ্কুক কিছু বলে ওঠার আগেই তে বলে উঠল, আপনি কেডা, এখানে কি করতেছেন? মোর স্বামী কই, সে কই গিয়াছে? তে অনবরত প্রশ্ন করেই যাচ্ছে। জাঙ্কুক যেন আরও অবাক হয়ে যায়, সেই তো তের স্বামী, তাহলে এসব আবল তাবল কি বলছে মেয়েটা? জাঙ্কুক মুখ দিয়ে কিছু বের করার আগেই দরজায় বিরতিহীনভাবে করাঘাত করতে লাগলো রোজ। ভাই, ও ভাই বলে বারবার ডেকে চলছে রোজ। জাঙ্কুক তের প্রশ্নের জবাব না দিয়েই দরজা খুলতে চলে গেল। দরজা খুলতেই রুমে ঢুকে পড়ল রোজ। ঢুকেই প্রশ্ন করে উঠল, নিচ থাইকা চিল্লানোর আওয়াজ শুনলাম, কি হইছে, কে চিল্লাইছে, কি এর লাইগা চিল্লাইছো তোমরা? জাঙ্কুক তখন তের দিকে আঙ্গুল তুলে বলল, এই মেয়েটা চিল্লিয়েছে। কিন্তু কেন চিল্লাইছে? তাকে জিজ্ঞেস কর কেন চিল্লিয়েছে। রোজ এক পলক তের দিকে তাকে চোখ ফিরিয়ে নিল, তারপর তার ভাইকে উদ্দেশ্য করে বলল, চাচি নিচে বইসা আছে, তাড়াতাড়ি মুখখানা ধুয়ে নিচে যাও। জাঙ্কুক চলে যেতেই রোজ তের কাছে গেল। তের বিছানার কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। বিছানায় বেশ ভালো করেই তার পিরিয়ডে রক্তের দাগ লেগে আছে, তাই সে কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। রোজ তখন তেকে বলল, ভাবি চিল্লাইলেন কে? তে এতক্ষণ ঘরে ছিল। রোজের কথা শুনে তার ধ্যান ভাঙল। রোজের দিকে তাকে অস্থির হয়ে বলল, উনি কে? উনি কেন এখানে আসিলেন? এখানে তো বুড়ো থুক্কু মোর স্বামীর থাকার কথা, সে কই? তে
তের কথা শুনে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেল রোজ। পরক্ষণে তার মনে পড়ল বিয়ের সময় যখন ঝামেলা হয়েছিল তখন সেখানে তে উপস্থিত ছিল না। সে তখন বিয়ের আসর থেকে বেশ দূরে উপস্থিত ছিল। আবারও রোজ ভাবলো সারা রাত একসাথে ছিল, তখনও কি সে দেখেনি তার বরকে? তাই রোজ দেখে সেখানকার কাহিনী বর্ণনা করে বলল, জাঙ্কুক দা ভাই তো তোমার স্বামী। তে কয়েক সেকেন্ডের জন্য বিমূঢ় হয়ে গেল। সে গালে হাত দিয়ে বলল, তার মানে উনি কাল রাত্রে আমার লগে ঘুমাইছিল? রোজ মাথা নাড়ায়। তের বিস্ময় যেন কাটছেই না। মনে মনে নিজেকে হাজারখানেক গালি দিয়ে বলল, ইস, রাতে কেন দেখলাম না তারে। রোজ তের ভাবনার সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে। তে হাত নামিয়ে সোজা হয়ে বসে তাকালো। রোজ তাকে তাড়া দিয়ে বলল, কটা বাজে দেখেছো? এত বেলা অবধি শুয়ে আছো, বাকি খবর আছে নাকি? তাড়াতাড়ি উঠে আসো, মা নিচে বসে আছে, না হলে উনি এসে তোমার খবর করে দিবেনি। তে উঠছে না, ইতস্তত বোধ করছে। বিছানা যে নষ্ট হয়ে আছে, সে উঠে গেলেই তো রোজ দেখে ফেলবে, আর দেখলেই তো তাকে বকা দিবে। রোজ কিছু বলার আগেই দরজা দিয়ে ইয়ঞ্জন দৌড়ে প্রবেশ করে বলতে লাগলো, দাদি আয়শা গেছে, দাদি আয়শা গেছে, ভাবি দাদি আয়শা গেছে। ইয়ঞ্জনের কথা রোজের কানে পৌঁছাতেই চোখ বড় বড় করে ফেলল রোজ। সেই ইয়ঞ্জনকে বলল, কি দাদি আসছে? কেমনে রে? দাদি তো তার বোনের বাড়ি গেছে। মিথ্যা বলসকে আমারে তুই? ইয়ঞ্জন ঘুরতে ঘুরতে বলল, ইয়ঞ্জন মিথ্যা বলে না, মিথ্যা কথা পচারা বলে। এই দেখো দাদি আমার লাইগা গাড়ি নিয়ে আইছে। রোজ তখন ইয়ঞ্জনের হাতে খেলনার গাড়ি দেখে বলল, দাদি সত্যি আইসা পড়ছে? সর্বনাশ! তে অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে, সে কিছুই বুঝতে পারছে না। রোজ তখন তেকে বলল, ভাবি ও ভাবি, তাড়াতাড়ি ওঠো, দাদি চলে আসছে, তাড়াতাড়ি নিচে যাও, আজ মনে হয় কোনো না কোনো প্রলয় ঘটবই। মাত্র গোসল সেরে এসেছে তে। ঘরের উল্টো দিক দিয়ে রোজের সাহায্যে কলের পাড়ে গিয়ে গোসল করেছে। রোজ এসে তার দাদিকে সালাম করে নাস্তা এগিয়ে দিল। জাঙ্কুকের দাদি ন্যান্সি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। রোজ ইশারায় তেকে বলল, পা ছুঁয়ে যেন সালাম করে। পরপর দুইবার ইশারা করার পর তে বুঝতে পারল। সালাম পর্ব চুকতেই ন্যান্সি তের দিকে তাকিয়ে বলল, তুমি কেডা? তোমারে তো চিনতেছি না। তে নম্রভাবে জবাব দিল, তে, আমার নাম তে। তখনই ন্যান্সি বলে উঠল, সেটা বুঝবার পারছি, কিন্তু তুমি কার কে হও? তে জবাব দেওয়ার আগেই ন্যান্সি আবারও নিজে নিজেই বলে উঠলেন, তোমারে রোজের সাথে দেখতেছি। রোজের সাথে আইসো? ও, তুমি রোজের সই? তা এত সকালে যে কোনো বিশেষ দরকার? তে নির্বাক হয়ে তাকালো। মনে মনে ভাবতে লাগলো, এই বুড়ি নিজেই সব ভাবছে, আবার নিজেই বলছে। তে তখন মুখ খুলল আর বলল, না না, আমি ওনার সই না। ও, তাহলে কে তুমি? তে মুখে ভীষণ লজ্জা ফুটিয়ে জাঙ্কুকের দিকে আঙ্গুল দেখিয়ে ন্যান্সিকে বলল, আমি ওনার বউ। তের বেশ লজ্জা লাগছিল। জাঙ্কুকের সামনে আসতেই সে চাচ্ছিল না। রোজ তাকে জোর করে এনেছে। অপরদিকে হাতে পায়েসের বাটি নিয়ে হাসি মুখে এগিয়ে আসছিল আয়ু। তের এমন কথা শুনেই থমকে গেল সে। হাতে থাকা পায়েসের বাটিটা ছুটে নিচে পড়ে গেল। মুহূর্তে বিকট আওয়াজ ঘটল। সবাই একসাথে আয়ুর দিকে তাকালো। আয়ুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কত শত রাত জেগে স্বপ্নেও বুনেছে জাঙ্কুকের জন্য। যদিও আয়ুর ভালোবাসা একতরফাই ছিল, তারপরও তার মনে আশা ছিল এ বাড়িতে সে বউ হয়ে আসবে। মুহূর্তেই সব ধূলিসাৎ হয়ে গেল। তের কথা শুনে দাদি ন্যান্সি বেশ রেগে গেলেন আর রেগে বলল, এই দস্যিমে, এসব হাবি যাবি কি বলো? কে তোমার বর? কিরে নাতি, এই মেয়ে এসব কি বলে রে? উপস্থিত সবাই চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নেই। তখনই ন্যান্সি জাঙ্কুককে বলল, ও নাতি, কথা বলছো না কেন? তখনই জাঙ্কুক বলল, হ্যাঁ দাদি, আমি ওর বর। ন্যান্সি ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে বলল, কি? ন্যান্সি গম্ভীর গলায় বলল, কবে হলো এসব? আর তুমি জানো না যে আমি
তোমার বিয়া আয়ুর সাথে দিতে চাই, তো তুমি এই মেয়েরে কেন বিয়া করলা? জাঙ্কুক তখন মাথা নিচু করে বলল, আসলে দাদি, এমন পরিস্থিতি ছিল যে পিচ্চি মেয়েটাকে বিয়ে না করলে তার জীবনটা নষ্ট হয়ে যেত। তখনই ন্যান্সি বলল, কিভাবে কি হয়েছে আমারে খুইলা বলো, নাকি আগে থেকেই তোমাদের দেখা সাক্ষাৎ ছিল? যদি এমন হয় তাহলে আমার দম থাকতে এই বেহায়া নির্লজ্জ মেরে আমি ঘরের চৌকাঠে পা রাখতে দিব না। জাঙ্কুক তখন বলল, না দাদি, তার সাথে আমার এর আগে কখনো দেখা হয়নি, তাহলে কিভাবে বিয়ে করছো আমারে না জানায়া? জাঙ্কুক তখন বলল, আমিও জানতাম না যে আমি বিয়ে করব। কাল চাচির সাথে ওনার ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, আর জানতে পারলাম ওনার বউ অসুস্থ, তাই চাচির ভাই আবারও বিয়ে করবেন বউয়ের দেখাশোনার জন্য। কিন্তু বিপত্তি বাধে বিয়ে বাড়িতে। তেকে দেখে আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছিলাম। এত ছোট মেয়ে আর এত বয়স্ক লোক। আমি ভুলবশত ওই রুমে ঢুকে যাই যেখানে তেকে সাজিয়ে রাখা হয়েছিল। তখনই তে হুট করে আমাকে জড়িয়ে ধরে বলল, মামা, আমি এ বিয়ে করব না। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছিলাম। দ্রুত গতিতে তাকে নিজের কাছ থেকে সরিয়ে সেখান থেকে চলে আসলাম। কিন্তু তে তখনও জানতো না ও কাকে ধরেছিল। এই দৃশ্য কিছু লোকজন দেখে ফেলে। মুহূর্তে তারা বাহিরে কুৎসা রটিয়ে বেড়ায় যে তে আর আমার মাঝে খারাপ সম্পর্ক আছে। বেশ কয়েকজন তেকে কলঙ্কি, বেশ্যা এমন কথা শোনাচ্ছিল। তখন চাচি বলে উঠলেন, এই বিয়ে তারা দেবে না। তা শুনে তের মামা বললেন, বিয়ে ভাঙলে নাকি তিনি আর কোথাও মেয়ের বিয়ে দিতে পারবে না, তাই এই কলঙ্কের মুখ থেকে রক্ষা করতে আমি যেন তাকে বিয়ে করি। এরপর সবার কথা শুনে এক প্রকার জেদের বসেই তেকে বিয়ে করে বসি। কথাগুলো বলে জাঙ্কুক খাবার টেবিলে বসে গেল খাবার খাওয়ার জন্য। তে জাঙ্কুকের সব কথা শুনে নীরবে চোখে জল ফেলছে। ন্যান্সি কিছু সময় নীরবতা পালন করে ঠান্ডা মাথায় বিবেচনা করে বলল, তার মানে এই বিয়ে তুই নিজ থেকে করতে চাস না, তোরে জোর করছে? জাঙ্কুক কোনো জবাব দিল না। সে আপন মনে খেয়েই যাচ্ছে। জাঙ্কুকের কোনো সারা শব্দ না পেয়ে ন্যান্সি তখন জাঙ্কুককে বলল, তাহলে এই মেরে ছাইরা দে তুই। আমি তোর জন্য এর থেকে ভালো মেয়ে দেখা রাখছি। আমি তোরে আয়ুর লগে বিয়া দিমু। তখনই জাঙ্কুক রেগে বলল, ছাড়তে হলে বিয়ে করতাম না দাদি, বিয়ে এত সহজ না। ন্যান্সি তখন রেগে গেল আর বলল, আমার একদম জ্ঞান দিবি না। তোর থাইকা আমি বহুত জানি, তুই ভালো বুঝোস আমার থেকে। এই মেরে আজকেই ছাইরা দিবি, এক্ষুনি ছাড়বি, আমি তোরে 2 দিনের মধ্যে বিয়া করামু। জাঙ্কুক কোনো জবাব দেয় না, শুধু একবার তের দিকে তাকায়। তের চোখে জল টলমল করছে। জাঙ্কুকের এমন গা ছাড়া ভাব দেখে তে ফুঁসে উঠল। চোখের পানি সেকেন্ডে লুকিয়ে ফেলল। ঘরের কোণা থেকে একদম মাঝের দিকে আসলো। মাথার চুলে পেঁচানো গামছাটা খুলে ফেলল। সবাই তার দিকেই তাকিয়ে আছে, বুঝতে চেষ্টা করছে এই মেয়েটা আসলে করতে কি চায়। একরাশ ঘন চুল তের পিঠ ছাড়িয়ে কোমর অবধি ঠেকলো। তে এসে জাঙ্কুকের পাশের চেয়ারটায় বসলো। জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, আমাকে পানির গ্লাসটা একটু দিন। জাঙ্কুক চুপচাপ এগিয়ে দিল। তার কাণ্ডে বেশ অবাক সবাই। ন্যান্সি রাগে গর্জে বলে উঠল, এই মেয়ে, এসব কি ধরনের ব্যবহার? তুমি এখানে বসছো কেন? তে তখন বলল, তাহলে কোথায় বসবো? কোথায় বসবা মানে? তুমি এখানে কেন? যাও এখান থেকে, এক্ষুনি যাও। তে তখন বলল, কেন দাদি, আপনি বুঝি আপনার স্বামীর সাথে খেতে বসতেন না? ন্যান্সি তখন রেগে গেল আর বলল, এই কে তোর দাদি, কে তোর স্বামী? ওরে একদম স্বামী বলবি না, আজকেই চলে যাবি এই বাড়ি থেকে। শোনস নাই, ওই যে তোরে সবার প্যাচে পইরা বিয়ে করছে। কি যে বলেন দাদি, আমি কোন দুঃখে স্বামীর বাড়ি ছেড়ে যাব? আর উনি যদি প্যাচে পড়ে বিয়ে করে থাকে, তাহলে রাতে কেন আমার সাথে থেকেছে? আমার সতীত্ব শেষ করে এখন ছেড়ে দিবে আমাকে, আর এটা আমি মেনে নিব? তের কথা শুনে জাঙ্কুক বিষম খেলো। সবাই অদ্ভুতভাবে তাকালো তাদের দিকে। ন্যান্সি তখন নাক মুখ সিটকে বলল, ছি ছি, লজ্জা শরম কি কিছুই নাই নাকি? এসব কি বলতাছে?
তে তখন বলল, ভুল কই বললাম, আপনি আমার ভেজা চুল দেখছেন না? ও হো, বুঝেছি, দাদাজি বোধহয় আপনাকে এমন সোহাগ করে নাই, তাই না? তার কথা শুনে ন্যান্সি বেশ রেগে গেল আর বলল, তোর মাথা কি খারাপ হয়েছে নাকি? বেশরম মাইয়া, আমার এগুলা কথা বলতে তোর লজ্জা করতেছে না? তে কোনো প্রতিক্রিয়া করলো না, সে আপন মনে খেতে লাগলো। তার আমার ভাবমূর্তি দেখে ন্যান্সি আরও বেশি রেগে গেল। জাঙ্কুক খাওয়া দাওয়া শেষ করে হাত দিয়ে তার রুমে চলে গেল। তে পেট ভরে খাওয়া দাওয়া করে মনে মনে বলতে লাগলো, তে এই প্রথম কোনো ভালো কাজ করলি তুই। বিয়েতে যদি রাজি না হতি তাহলে এমন বড় ঘর আর এত ভালো বর পেতি না। দূর থেকে তের এই হাসি লক্ষ্য করলো আয়ু। বুক ফেটে আর্তনাদ বের হতে চাইছে, কিছুই মুখে না দিয়ে সে স্থান ত্যাগ করলো। বুকের ভেতর অচেনা এক ব্যথা অনুভব করলো সে। হঠাৎ করে রোজ তের কাছে আসলো আর বলল, তুমি দাদির সাথে কিভাবে এমন করে কথা বলতে পারলা? আমি তো অবাক হয়ে গেলাম। তে তখন বলল, আমার বাবা মরার আগে আমারে শিখাই দিয়া গেছে কোনো দিনও অন্যায়কারীর সামনে মাথা নত না করতে, অন্যায়ের প্রতিবাদ করতে। রোজ তখন বলল, বাবা এইটুকুন পিচ্চি মেয়ের কি কথা? তোমাকে কে পিচ্চি বলে? এত বুদ্ধি কই থেকে আসে তোমার? আজ তের বউ ভাত, তাই তের মামা মামি তে আর জাঙ্কুককে তাদের বাসায় নিয়ে গেছে। তার মামি বসে বসে আরাম করছে আর তেকে হুকুম করেছে তে যেন সকল রান্না বান্না করে। বিয়ের আগেও ছোট্ট তেকে দিয়েই তার মামি বাসার সব কাজ করাতো। তের অবস্থা অন্যান্য দিনের মতো স্বাভাবিক হলে বোধহয় এত বেগ পেতে হতো না তার। সমস্যা হলো তার তলপেটে প্রচুর ব্যথা করছে, ব্যথায় প্রায় জান বেরিয়ে যাচ্ছে তার। কাউকে কিছু বলতেও পারছে না লজ্জায়। বলেই বা কী হবে, তাকে তো রান্নাই করতে হবে। আজ প্রথম তার স্বামী তার এই বাড়িতে এসেছে, কিভাবে সে তার স্বামীকে উপোস রাখবে? তে বাসায় এসেই তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। তার কান্না দেখে জাঙ্কুক ঘাবড়ে যায়। তের মা সেদিকে লক্ষ্য করে জাঙ্কুকে কাছে রাখলো আর জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু মনে করো না বাবা, কোনোদিন আমাকে ছাড়া থাকেনি তো, তাই এত কান্না করছে। তোমাদের কষ্ট দেয়নি তো মেয়েটা? মেয়েটা বড্ড অবুঝ, ওর ভুল হলে একটু বুঝিয়ে শুনিয়ে নিও। বাচ্চা মেয়ে আমার, তাই এখনো বুঝ হয়নি, একটু খেয়াল রেখো বাবা। জাঙ্কুক বেশ অবাক হলো আর ভাবলো, এই মেয়ে নাকি বাচ্চা? এত কথা সে তার দাদিকে শুনিয়েছে, তাহলে এই মেয়ে এত বাচ্চা হলো কি করে? তে কিছু বলবে তার আগেই তার মামাতো বোন জিমিন জাঙ্কুকের কাছে আসলো আর তার সাথে নিজেই পরিচয় হলো। জাঙ্কুক আর জিমিনের এত কথা দেখে তের মোটেও ভালো লাগছে না। জিমিন জাঙ্কুককে পুরো এলাকা ঘুরিয়ে দেখালো। তেরও বেশ ইচ্ছে করছিল জাঙ্কুকের সাথে পুরো এলাকা ঘুরতে, কিন্তু কিভাবে কি করবে? বাসায় আসতে না আসতেই তার মামি তাকে বলে গেছে জাঙ্কুকের জন্য সব রান্না যেন সে করে। তে আর জাঙ্কুকের এত হাসাহাসি দেখে তের গা জ্বলে উঠল। সে যদি পারতো এখনই জিমিনকে কাঁচা চিবিয়ে ফেলতো। কি শুরু করেছে এই মেয়েটা? যখন থেকে জাঙ্কুক এসেছে তখন থেকে তাকে তের কাছে ঘেঁষতেই দিচ্ছে না, নিজেই সারাদিন জাঙ্কুককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জাঙ্কুক আর জিমিন একসাথে বসে গল্প করছে। আজ সারাদিন তারা একসাথে থেকেছে, নানান জায়গায় ঘুরে গল্প গুজব করেছে। জিমিন কথা কম, জাঙ্কুকের গায়ের উপর ঢলে পড়ছে বেশি। কথার মাঝেই জিমিন কেসে উঠল। জাঙ্কুক সাথে সাথে জিমিনকে বলে উঠল, জিমিনা কি হয়েছে, পানি খাবে? জিমিন তখন বলল, না না ঠিক আছে, তুমি বরং বসো। ওদের আলাপ শুনে তের গা জ্বলে উঠল, রেগে দুম করে বসে গেল। জাঙ্কুকের দিকে রাগে চোখে তাকালো। মন মেজাজ এমনিতেই ভালো না তার, এমনিতেই পেট ব্যথায় তার শরীর যায় অবস্থা, তার উপর তাদের এত আলাপ, তা দেখে তের অনেক খারাপ লাগছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেল। তে জাঙ্কুকের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমার সাথে তো কোনোদিনও এত হেসে হেসে কথা বলে না, আর জিমিনের সাথে কত হেসে হেসে কথা বলছে, আবার আদর করে নাম রেখেছে জিমিনা। জাঙ্কুক চুপচাপ বসে আছে। তে তখন জাঙ্কুকের কানের কাছে এসে বলল, জিমিনা তাই না? চুপ করে বসে আছেন কেন? যান আপনার জিমিনার সাথে
গল্প করেন। এই কথা বলে তে ঘুমাতে চলে গেল। ঘুমের মাঝে তে টের পাচ্ছে কেউ গম্ভীর নিঃশ্বাস ফেলে তার কানের কাছে ফিস ফিস করে বলছে, আমি জানতাম না ওর নাম জিমিন, ওই আমাকে তাকে জিমিনা বলতে বলেছে। আর তুমি ডাক, আমি তাকে তুমি ডাকতে চাইনি, সে নিজে থেকেই আমাকে বলেছে আমি যেন তাকে তুমি বলে ডাকি। তীর খুব ইচ্ছে করছে চোখ মেলে তার সামনে থাকা মানুষটাকে দেখতে, কিন্তু পারল না সে। ততক্ষণে তার চোখে গভীর ঘুম চলে আসলো। সকালে জাঙ্কুক ইচ্ছে করে দেখে দেখে জিমিনকে বারবার জিমিনা জিমিনা বলে ডাকছে আর জিমিনের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তা দেখে তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে জাঙ্কুককে একটা ভেঙচি কাটলো। জাঙ্কুক হাসলো। তের হঠাৎ বড় বড় কথা, হঠাৎ বাচ্চামো তার খুব ভালো লাগছে। বহুদিন বাদে এই বাচ্চা মেয়েটা তার আবেগগুলোকে এলোমেলো করে দিচ্ছে। জাঙ্কুক কি তাহলে এইটুকু একটা মেয়ের উপর দুর্বল হয়ে পড়েছে? দুপুরের বেশ খানিক আগেই রওনা দেয় তে আর জাঙ্কুক তার বাসার উদ্দেশ্যে। অবশ্য জিমিনও তাদের সাথে আসতে চেয়েছিল, কিন্তু তে সাথে আনেনি, মানা করে দিয়েছে তাকে সাথে করে নিয়ে আসতে। বাসায় ফিরতেই জাঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দেখলো দরজার সামনে তার আদরের বোন রোজ অজ্ঞান হয়ে পড়ে আছে। রোজের এমন অবস্থা দেখে জাঙ্কুকের পুরো দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। কারণ বাবা মা মারা যাওয়ার পর একমাত্র রোজ তার আপন। রোজের কিছু হয়ে গেলে জাঙ্কুক যে নিজেও আর বেঁচে থাকতে পারবে না। রোজকে কোনো মতে কোলে তুলে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল জাঙ্কুক। এরপর রোজের চেক আপ করার পর ডাক্তার জানালো অতিরিক্ত চিন্তা আর ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে রোজ অজ্ঞান হয়ে গিয়েছিল। জাঙ্কুক বেশ রেগে গেল রোজের উপর আর বলল, কি সমস্যা রোজ তোর? আমি ছিলাম না বলে খাওয়া দাওয়া কি বন্ধ করে দিবি নাকি? রোজ তখন কান্না করে তার ভাইকে বলল, দা ভাই দাদি ভাবিরে বাসা থেকে বের করে দিব, আর ওই আয়ু ওর সাথে তোমার বিয়ে দিব। আয়ুর বাবা মার সাথে কথা বলতেছিল, আমি শুই না ফেলছি সব। দা ভাই তুমি কি ভাবিরে তালাক দিয়ে দিবা? জাঙ্কুক তখন বলল, না রে বোন, আমি তেকে কোনো দিনও তালাক দিব না। তাইলে কি দা ভাই তুমি ভাবিরে ভালোবাসো? জাঙ্কুক চুপ হয়ে গেল আর ভাবতে লাগলো, আসলেই কি আমি তেকে ভালোবাসি, নাকি এটা শুধু আমার একটা দায়িত্ববোধ? জাঙ্কুক তখন রোজকে বলল, এত কথা বলিস না তো, চুপ করে ঘুমা, আমি তোর খাবার পাঠাচ্ছি রুমে। জাঙ্কুক রুম থেকে বের হতে তের সাথে তার চোখাচোখি হয়ে গেল। তার মানে তে এতক্ষণ দরজার পেছনে দাঁড়িয়ে সব কথাই শুনছিল তাদের। তখনই ইয়ঞ্জুন জাঙ্কুকের কাছে আসলো আর বলল, দা ভাই তোমার দাদি ডাকে। জাঙ্কুক ন্যান্সির কাছে যেতেই ন্যান্সি তখন বলল, আয় আমার নাতি এখানে বস, আমি আয়ুর বাবা মার সাথে কথা বলছি, তারা বলছে তোর তালাকের পরেই তারা আয়ুর লগে বিয়ার আয়োজন করবো তোর। জাঙ্কুক তখন বেশ রেগে গেল আর বলল, দাদি তোমার সমস্যাটা কি? আমি কি একবারও বলেছি যে আমি তেকে তালাক দিব? তাহলে তুমি এমন কেন করছো? বিয়ে জীবনে একবারই হয়, আর আমার বিয়ে তের সাথে হয়েছে, সে এখন আমার বউ, আর আমি আমার বউকে রেখে অন্য কাউকে বিয়ে কেন করব? আমি তাকে কোনো দিনও তালাক দিব না। পৃথিবীর কেউ তে আর আমাকে আলাদা করতে পারবে না। ন্যান্সি তখন বলল, ঠিক আছে, আমি তো বুড়া মানুষ হয়ে গেছি, এখন তো আমার মান সম্মানের কোনো চিন্তা নাই তোর। এই ঘরে হয় তোর বউ থাকবো, আর না হয় এই ঘরে আমি থাকুম। তখনই জিন বলল, মা আপনি এসব কি বলছেন? সে যখন তেকে তালাক দিবেই না, তাহলে আপনি কেন তাকে জোর করছেন তেকে ছাড়ার জন্য? তেকে নিয়ে জাঙ্কুক অনেক খুশি আছে মা। ন্যান্সি তখন বলল, তুমি চুপ করো বৌমা, নিজে তো একটা বাচ্চা জন্ম দিতে পারো নাই, আবার আইসো বড় বড় কথা কইতে। আমার ছেলেরে কত কইলাম এমন বন্ধা মাইয়ারে সাইরা দাও, আরেকটা বিয়া করো, কিন্তু আমার ছেলেটাও তোমারে ছাড়লো না, সারা জীবন আমার ঘরে তোমারে বসায় রাখলো। কথাগুলো শুনে জিন কান্না করে দিল আর জাঙ্কুকের মাথা রাগে গরম হয়ে যাচ্ছে। সে তার হাত মুষ্টি বদ্ধ করে একবার তার দাদির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রুমে চলে গেল। জাঙ্কুক রুমে গিয়ে সব জিনিস ভাঙচুর করছে। তে জাঙ্কুকের এমন ব্যবহার দেখে ভয় এক কোনায় দাঁড়িয়ে কান্না করছে। জাঙ্কুক তের কাছে এসে তের হাত চেপে বলল, যতই যায় হয়ে যাক তে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কোনো দিনও ছাড়বো না।
কথাটা বলেই জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো। তেকে জড়িয়ে ধরায় এক অন্যরকম অনুভূতি কাজ করলো জাঙ্কুকের। জড়িয়ে ধরায় জাঙ্কুকের নিঃশ্বাস তের ঘাড়ে পড়ছে। তের লজ্জায় কাঁপছে। জাঙ্কুক এরপর তেকে ছেড়ে তার মুখের সামনে নিজের মুখ আনতেই তে লজ্জায় চোখ বন্ধ করে নিল। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তের মাথা চেপে ধরে তেকে কাছে টেনে এনে তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তে কি করবে বুঝতে পারছিল না। এই প্রথমবার কোনো পুরুষের এত কাছে আছে এই কিশোরীটা। তার বেশ ভালো লাগছে জাঙ্কুকের এরকম ভালোবাসা। সেও জাঙ্কুককে জড়িয়ে ধরে জাঙ্কুকের সাথে তালে তাল মেলাতে লাগলো। এই যেন এক অন্যরকম অনুভূতি। জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলল, আজ আমি তোমার সাথে বাসর করতে চাইতে। তে লজ্জায় কিছুই বলছে না। জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো। তের কাছে এসে তাকে বিছানায় চেপে ধরলো। তের উপর নিজের সমস্ত ভর ছেড়ে দিল। আস্তে আস্তে দুটি দেহের মিলন ঘটতে লাগলো। পরের দিন সকালে তে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে গেল। নাস্তা টেবিলেতে বসে আছে। জাঙ্কুক আসতেই লজ্জায় তে জাঙ্কুকের দিকে তাকাতেই পারছে না। তখনই দাদি জাঙ্কুককে দেখে বলল, তো কী সিদ্ধান্ত নিলা নাতি? জাঙ্কুক তখন রেগে গেল আর বলল, দাদি প্লিজ, কেন বারবার একই কথা বলে আমাকে রাগাচ্ছ তুমি? ন্যান্সি তখন বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমার এই ঘরে আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। আমি যাইতাছি গা। জিন বৌমা, আমার ব্যাগখানা গুছায় দাও তো। জাঙ্কুক খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, রোজ রোজ একই কাহিনী ভালো লাগে না দাদি, তোমার যেতে হবে না। আমি চলে যাচ্ছি বাসা ছেড়ে। আর আমি যাওয়ার পর তেকে যেন কেউ কিছু না বলে। জাঙ্কুক এরপর তার রুমে গিয়ে তার ব্যাগ নিয়ে চলে যেতে নিলেই জিন আর রোজ তাকে আটকায়। কিন্তু জাঙ্কুক কারো কথা শোনে না, চলে যায় বাসা ছেড়ে। তে অবাক চোখে তাকিয়ে থাকে জাঙ্কুকের চলে যাওয়ার দিকে। তে রুমে এসে বিছানায় উল্টো হয়ে বালিশে মুখ গুজে বিরতিহীনভাবে কেঁদে চলছে। জাঙ্কুক চলে যাওয়ার পর যে কান্না শুরু করেছে, এখনো পর্যন্ত তার কান্না চলছে। চোখ মুখ ফুলের ঢোলের মতো হয়েছে। তে ভাবতে লাগলো, এই লোকটা কে? আমার কিছুদিন আগেও তো চিনতাম না, তাহলে তার চলে যাওয়া আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? শুধুমাত্র স্বামী বলেই এত কষ্ট অনুভব করছি। তের মনে মনে করা প্রশ্নের বিপরীতে কোনো জবাব আসলো না। দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো। গলাটা শুকিয়ে গিয়েছে, ভীষণ তেষ্টা পেয়েছে। এই মুহূর্তে পানি পান করা একান্ত প্রয়োজন। চোখ দিয়ে অনর্গল অশ্রু পড়া বন্ধ হলো না। গ্লাসে অর্ধেক পানি ঢেলে গট গট করে সম্পূর্ণ পানিটা পান করলো সে। বিছানাটা গুছাতে যেয়ে দেখলো বালিশের এক পাশে ভিজে একাকার। তের মুখে হালকা বিস্ময় দেখা দিল। বিছানার এক পাশে জাঙ্কুকের খুলে রাখা ফুল হাতার শার্ট পরে আছে। তে খুব যত্নে হাতে নিল। কয়েক পলক এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বুকের সাথে মিলিয়ে নিল শার্টটাকে। জাঙ্কুক ভেবে বেশ শক্ত করে খানিকক্ষণ জড়িয়ে ধরে রইল। একটু পর তা মুখের সামনে এনে বেশ কতগুলো চুমু খেয়ে নিল। তার কল্পনায় এটা তার স্বামী, কোনো শার্ট নয়। গালের সাথে মিলে আবারও কতক্ষণ কান্না করলো। এই লোকটাকে সে প্রচুর মিস করছে। জাঙ্কুক যদি থাকতো এখানে, নিশ্চিত তেকে এত কাঁদানোর জন্য আচ্ছা মতো ধুলাই খেত। শার্টটাকে চোখের সামনে এনে ঠোঁটে অভিমানের রেশ ফুটিয়ে তে বলল, আপনি খুব পাষাণ, আমাকে এত কষ্ট দিচ্ছেন। এসবের শোধ আমি তুলবই। নির্লজ্জ বেহায়া লোক। এত সুন্দরী বাচ্চা একটা মেয়েকে কষ্ট দিতে আপনার খারাপ লাগছে না? তের কথার বিপরীতে কোনো জবাব আসলো না। তে দীর্ঘশ্বাস ছাড়লো আর ভাবলো, এটা তো জাঙ্কুক নয় যে জবাব দেবে, এটা তো তার ব্যবহৃত পোশাক। বেশ যত্ন করে শার্টটি গুছিয়ে ভাঁজ করে সিন্ধুকে তুলে রাখলো তে। এটাকে সে ধুবে না, কারণ শার্টটা থেকে জাঙ্কুকের গায়ের মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। ধুলেই তো এই ঘ্রাণ গায়েব হয়ে যাবে, তাই সে এটা ধুবে না। মেঝেতে পা দিতেই তার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। মনে পড়লো বেশ কিছু আপত্তিকর মুহূর্ত। পরক্ষণেই তে লজ্জায় লাল হয়ে গেল আর ভাবলো, এই লোকটা খুব খারাপ। চলে যাওয়ার পরেও আমাকে লজ্জা দেওয়া ছাড়ছে না। তে এই রূপেই ঘরের আনাচে কানাচে দেখছে আর জাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। কখনো হাসছে, কখনো লজ্জা পাচ্ছে, কখনো রাগে মুখ লাল করছে, তো কখনো কান্নায় চোখ ভিজিয়ে তুলছে। এক মিশ্র অনুভূতি নিয়ে রাত পার করলো মেয়েটা। পরের দিন সকালে তে জাঙ্কুকের জিনিসপত্রগুলো গোছাচ্ছিল। হঠাৎ করে তার
চোখের সামনে পড়লো একটা ডায়েরি। সেই ডায়েরিটা খুলে দেখলো সেখানে জাঙ্কুক কিছু একটা লিখে রেখেছে। তে তাড়াতাড়ি করে লেখাটা পড়া শুরু করলো। সেখানে লেখা ছিল, প্রিয় অশোক। শিরোনামটুকু উচ্চারণ করতেই হয়তো তোমার কপাল কুঁচকে গিয়েছে। ভাবছো তোমার নাম না লিখে অশোক কেন লিখলাম? এই প্রশ্নের জবাব দিতেই তো এই চিঠিটি। এমন অসুখ কারো হয়েছে বলতে পারো, যে অসুখ কাউকে বাঁচতে দেয় না, খেতে দেয় না, এমনকি শুতেও দেয় না, সর্বক্ষণ শুধুই পীড়া দেয়। আজ অবধি না পেরেছে ডাক্তার, না পেরেছে কবিরাজ, তবুও দেখিয়েছে সকল হসপিটাল। তুমি বিহীন অসুখের নেই কোনো ওষুধ, নেই কোনো ট্যাবলেট। এই অসুখের একমাত্র মেডিসিন যে তুমি। তাই তো সুস্থ হইনি আমি। অসুখে যে বড্ড অসুস্থ আমি। অসুখের নাম তুমি। হ্যাঁ, অসুখের নাম তুমি, যার এক পলক চাহনির জন্য মরিয়া হয়ে আছে আমি। কবে দেখবো তোমায়, কবে মিটবে আশা? কেন এত খারাপ অসুখের নেশায় জড়িয়েছ আমায়, যার উত্তাপে দিন দিন জ্বলে পুড়ে ছাড়খাড় হচ্ছি। বৃষ্টি হয়ে নেমে নিভিয়ে দাও না এই আগুন, যাতে দ্বন্দ্ব সময় শান্তিতে ঘুমাতে পারি। জানো তোমার চিন্তায় কত শত রাত নির্ঘুম কাটে। চুপি চুপি এসে কপালের মধ্যভাগে অধৈর্যগোল স্পর্শ করিয়ে ঘুম পাড়িয়ে দাও, যাতে বাকি সময় নিশ্চিন্তে কাটাতে পারি। এই তুমি কি জানো তোমার নেশা কত ভয়ঙ্কর? জানো কি এই নেশার কত অসীম ক্ষমতা? ইতি তুমি নামক অসুখে আক্রান্ত ব্যক্তি। ডায়েরিটাতে বুকে জড়িয়ে নিল আর জাঙ্কুকের কথাই মনে করতে লাগলো। প্রায় 1 বছর পর জাঙ্কুক ফিরে আসলো বাসায়। জাঙ্কুক বাসায় এসে তে বলে ডাকতেই জাঙ্কুকের আওয়াজ যেন তের মনে উথাল পাতাল শুরু করে দিয়েছে। হাতের গামছা বিছানায় ফেলে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসলো সে। একদম জাঙ্কুকের কাছাকাছি পৌঁছাতেই থেমে গেল সে। ঠোঁট আর চোখ জোড়া কাঁপছে। পলকহীন তাকিয়ে রইল জাঙ্কুকের নীলাভ চোখের দিকে। ধীরে ধীরে সে সম্মোহিত হতে লাগলো। চোখে আনন্দ অশ্রু খেলা করছে তার। কত মুহূর্ত তৃষ্ণার্তের মতো চেয়ে রইল দুইজনের জানা নেই। সাথে সাথে ন্যান্সি জাঙ্কুককে জড়িয়ে ধরল আর বলল, বাবা কই চলে গিয়েছিলিস রে? বুড়ি না হয় তোর সাথে একটু অভিমান করেছিল, তাই বলে তুই সত্যি বাসা ছেড়ে চলে যাবি? তুই চলে যাওয়ার পর আমার যে আর ভালো লাগে না কিছু। ঘরটা একদম খালি হয়ে গেছে রে। আমারে মাফ কইরা দে। আমার আর তোরে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার শখ মিটা গেছে। তুই আর চলে যাইস না বাবা। আমি তোরে অন্য কারোর সাথে বিয়ে দিব না। তুই তের সাথেই সুখী থাক বাবা, তাও আমার চোখের সামনে থাক। জাঙ্কুকের সমস্ত শরীর ভেজা, কারণ সে বাইরে থেকে বৃষ্টিতে ভিজে এসেছে। জাঙ্কুক রুমে যেতেই তে দৌড়ে গামছাটা দিয়ে জাঙ্কুকের চুল মুছিয়ে দিল। তাকে বলল কাপড়গুলো পরিবর্তন করে নিতে, না হয় তার জ্বর চলে আসবে। এবং রাতে ঠিকই জাঙ্কুকের জ্বর চলে আসলো। জাঙ্কুক জ্বর নিয়ে শুয়ে আছে, বেশ দূরত্ব রেখে বসে আছে তে। কিছুক্ষণ পর জাঙ্কুক চোখ মেলে তের দিকে তাকালো। তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে তীব্র আকুতি। জাঙ্কুক হাত বাড়িয়ে তের আঙ্গুলগুলো ছুঁয়ে দিল। তে খানিকটা কেঁপে উঠল। জাঙ্কুক তখন তেকে বলল, তুমি আমার কাছে আসো। এত দূরে কেন? বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস বইছে। তোমার কি অন্যায় কিছু করতে ইচ্ছে করছে না তে? লজ্জায় তের মুখ লাল হয়ে গেল, মাথা নুয়ে চুপ করে রইল। জাঙ্কুক মৃদু হেসে বলল, তোমাকে এত সুন্দর লাগছে কেন? চোখ বন্ধ করতেই ইচ্ছে করছে না। তের লজ্জার পরিমাণ আরও বেড়ে গেল। দাঁত মুখ খিচে বিছানার চাদর খামচে ধরলো। আড়ষ্ট হয়ে বলল, আগে বুঝি শুনতে ছিলাম না আমি? জাঙ্কুক তখন বলল, তখন তো পিচ্ছি ছিলে, এখন তো বড় হয়ে গেছো। আগে একদম লজ্জা পেতে না, যেচে যেচে আমার কাছে আসতে। এখন তো লজ্জায় আমার দিকে তাকাচ্ছও না পর্যন্ত। তুই চুপ করে শুনলো। কয়েক মুহূর্ত বাদে জাঙ্কুক ফিস ফিস করে বলে উঠল, এই তুমি কি জানো, তোমার সব কিছু আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। তোমার নাক, ঠোঁট, চোখ, লজ্জারাঙা হাসি, গোলাপি গোলাপি গাল, সব কিছুই। কথাগুলো তের কানে পৌঁছাতেই শরীরে কাঁটা দিয়ে উঠল তার। এত লজ্জা এর আগে পায়নি সে। লোকটা এসব কি বলছে তাকে? কিচ্ছু কি মুখে আটকায় না এই লোকটার? উনি কি বুঝেন না ওনার এসব কথায় আমার বেশ লজ্জা লাগে? উত্থাল পাতাল মনটাকে শান্ত করার চেষ্টা করছে তে। নিজেকে ধাতস্থ করি জাঙ্কুকের দিকে হালকা ঝুঁকে কাঁথাটা টেনে দিয়ে বলল, ঘুমান, জ্বরে পাগল হয়ে গিয়েছেন। কী সব আবল তাবল বকছেন? ঘুমিয়ে পড়লে সুস্থ হয়ে উঠবেন।
তে কাঁথা তার বুকের উপর নিয়ে আসার আগে জাঙ্কুক কাঁথা সহ তের হাত ধরে ফেলল। পলকহীনভাবে তের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো সুস্থ হতে চাই, তুমি তো আমাকে অসুস্থ করে রেখেছো। মনে অশান্ত চেনা জানা ঝড় তুলে দিয়েছো। আমার পুরো শরীর চোখে রাতের পর রাত পানি নামিয়েছো। আরামের ঘুম কেড়ে নিয়ে রাত জাগা পাখি বানিয়েছো। বুকে তীব্র লাল নীল ব্যথা সৃষ্টি করেছো। তে চোখ বন্ধ করে আছে। জাঙ্কুকের কথা তার বুকে তীব্র স্পন্দন সৃষ্টি করছে। সে কাঁপছে। এত ভয়ানক কথা এলো কিভাবে বলছে। শরীর নিস্তেজ লাগছে তে, এ বোধহয় ঢলে পড়বে। তের অবস্থা দেখে মৃদু হাসলো জাঙ্কুক। কানের কাছে মুখটা এগিয়ে ফিসফিস করে বলল, আমার সব অসুখের কারণ তুমি, আমার সব অসুখের উপশম তুমি, আমার সব অসুখের নাম তুমি। ব্যাস, তে আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখ বন্ধ রেখে গা এলিয়ে দিল পেছনের দিকে। সে কাঁপছে, গলা শুকিয়ে আসছে। এই মুহূর্তে পানি না পেলে হয়তো মারা যাবে। তার শরীর বিছানায় স্পর্শ হওয়ার আগে জাঙ্কুক ধরে ফেলল। ডান হাতের বাহুতে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তীর কম্পন স্পষ্ট টের পাচ্ছে জাঙ্কুক। ধীরে ধীরে তীর কানের কাছে তার মুখ নিয়ে এলো। তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে তীর কানের লতিতে। সাথে সাথে শরীরের কম্পন দ্বিগুণ গতিতে বেড়ে গেল। দু হাতে খামচে ধরল জাঙ্কুকের পরনের পোশাক। জাঙ্কুক ধীর গলায় বলল, আমার এই ভীষণ কঠিন অসুখ নিবারণ করতে, তার উপশম পান করতে চাই, অনুমতি পাবো কি? তীর মুখ দিয়ে আওয়াজই আসছে না। সে কি জবাব দিবে? আগের ন্যায় দাঁত মুখ খিচে চোখ বন্ধ করে আছে। কথা বলছে না সে, আর না নড়ছে। শুধু চোখের পাপড়িগুলো ক্ষণিকে ক্ষণিকে কাঁপছে। আর এই মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিল জাঙ্কুক। ডুবে গেল তারা ভালোবাসার রাজ্যে। কয়েক বছর পর আঁচলে ভেজা হাত মুছতে মুছতে জানালার পাশে এসে দাঁড়ালো তে। বাইরে উঁকি দিতেই দেখলো তার স্বামী জাঙ্কুক দাঁড়িয়ে আছে। এ দৃশ্য দেখে তার চোখ যেন জুড়িয়ে গেল। সারাদিনে ক্লান্তি নিমিষে গায়েব হয়ে গেল। এক জীবনের এত সুখ সে পাবে কোনোদিন ভাবতেও পারে নাই। সে পেয়েছে তার স্বামীর প্রগাঢ় ভালোবাসা। সে এত সুখী হবে জানলে কখনো আগের দুঃখগুলোর জন্য কাঁদতো না। তে জানালার পাশ থেকে সরে পেছনে ঘুরতে জাঙ্কুককে দেখলো। তার চিন্তা ভাবনার মাঝে কখন জাঙ্কুক যে এসে দাঁড়িয়েছে তে টেরই পায়নি। জাঙ্কুক ভ্রু বাঁকিয়ে বলল, বুড়ো হয়েছে বলে কি আমার দিকে তাকানো যায় না? কখন থেকে দাঁড়িয়ে আছি, একবারও ফিরে দেখলে না? আমাকে কি এখন আর পছন্দ হয় না তোমার? জাঙ্কুকের ভাবসাব দেখে তে মৃদু হেসে বলল, আপনি একটা পাগল। জাঙ্কুক হেসে জবাব দিল, তোমার জন্য পাগল, তোমার নেশায় পাগল। তাহলে ডাক্তার দেখান। জাঙ্কুক থেকে টান মেরে কাছে নিয়ে আসলো। তাল সামলাতে না পেরে জাঙ্কুকের বুকের উপর ঢলে পড়ল তে। মাথার ঘোমটা পড়ে গিয়ে চুলের খোপাও খুলে গেল। জাঙ্কুক তার দিকে ঝুঁকতেই তে আতঙ্কিত গলায় বলল, কি করছেন? বাড়ি ভর্তি মানুষ, কেউ এসে পড়বে তো। জাঙ্কুক তখন মুচকি হেসে বলল, তুমি বললে না ডাক্তার দেখাতে, তাই ডাক্তার দেখাচ্ছি। কারণ আমার ডাক্তার তুমি, মেডিসিনও তুমি, আমার অসুখের নাম তুমি। তে জাঙ্কুকের এমন কথা শুনে লজ্জায় জাঙ্কুককে জড়িয়ে ধরলো আর বলল, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি জাঙ্কুক আপনাকে।